চিকিৎসা কিন্তু ব্যবস্থায় নিয়োজিত থাকার শুরু হয়ে গেল, কিন্তু এখন প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়ে গেল। যাই না, আবার সুপার স্পেশালিস্ট করলে আমার আরেক সমস্যা। 10 বছর যদি নর্মাল স্পেশালিস্ট যদি কেউ সুপার স্পেশালিস্ট অবধি করতে চায়, তাহলে 10 ইয়ার্স। অনেকে ডাক্তারি পড়াতেও চায় না, এর জন্য অনেকে ডাক্তারি পড়াতেও চায় না। আজকে গার্জিয়ানরা বলে যে এত দরকার নেই, ইঞ্জিনিয়ারিং করবো বা যথেষ্ট। কিন্তু তারপরেও ডাক্তাররা সফট টার্গেট, আমরা সবাই জানি। তো এর মধ্যেও যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করেন, তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসে। একটা সময় ছিল যখন আমরা দেখতাম এলএমপি, লাইসেন্সিয়াল মেডিকেল প্র্যাকটিশনার, এলএমএফ, লাইসেন্সিয়াল মেডিকেল ফ্যাকাল্টি, এই ধরনের ডিগ্রি নিয়ে বহু ডাক্তার যারা এখন তো এই পৃথিবীতে নেই, এবং তারা যে কাজ মানুষের জন্য যে সেবা করেছেন, এখনো মানুষ কিন্তু তাদের স্মরণ করে। সব কাজ করতে হবে, ছোটখাটো সার্জারি পর্যন্ত ওনারা করতেন। এরপরে আসলো এমবি, তারপর দেখা গেল কেউ এলএমএফ, এলএমপির কাছে যান না। আবার ওই যে আপনার ডাক্তারের যে ফিসটা, সেটা এলএমএফ, এলএমপি একটু কম ছিল, এমবি যে এসে তার ফিটা বেশি। তো অনেকে পয়সার কারণে এলএমএফ, এলএমপি কে দেখাতো। তো এমবির তখন রমরম অবস্থা। বহু ডাক্তারবাবুদের নামের সাথেই ওনার যে সারনেম কিন্তু ভুলে গেছে, ডাক্তারের নাম দিয়ে এমুক এমবি সবাই জানতো ত্রিপুরাতে। এখানে বলার অপেক্ষা রাখেন, আমি নাম বলতে চাই না। তো এমুক এমবি মানে বড় ডাক্তার। তারপরে হয়ে গেল এমবি, বিএস, আবার আরম্ভ হলো যে নাও ইউ আর অলসো কোয়ালিফাইড টু ডু সার্জারি। মানে এটা নিয়ে যখন কথাবার্তা হলো, অলমোস্ট ইট ইজ সেম, এমবি এন্ড এমবিবিএস আর সেম। তো আস্তে আস্তে করে কিভাবে সময় পরিবর্তন হচ্ছে, আজকে সেই জায়গায় বলা হচ্ছে পেশেন্টের ডিমান্ড, মানুষের ডিমান্ড কোন জায়গায় চলে গেছে। এখন অনেক আশা, মানে আশার মাত্রাটা কিন্তু অনেক উপরে চলে গেছে। এখন বলছে যে না, আমাদের স্পেশালিস্ট লাগবে। তো স্পেশালিস্টের এখন আজকে এখানে 45 জনকে আমরা দিলাম। তো এখন অনেকে যায় যে এমডিএমএস থাকলে চলবে না, এখন ডিএম লাগবে বা এমসিএইচ লাগবে, ওইসব ডাক্তারদের কাছে যেতে হবে। মানে শেষ নেই। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আজকে দেখুন, আমাদের কটা সিট ছিল আগে? আমরা যখন একেবারেই ছোট দাদাদের দেখতাম মাত্র কটা, 3টা সিট, 5টা সিট, ক্যান্ডিডেট 3 জন, এরকমও দিন গেছে। 5টা সিট এমবিবিএস, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 3 জন। তখন ইঞ্জিনিয়ারিং এর সাংঘাতিক মানে ইয়ে ছিল, খুব মানুষ এটা লুক্রেটিভ মনে করতো, সেখানে যেত। আস্তে আস্তে করে বাড়লো কিছু কিছু, বেশিরভাগই দিল্লির থেকে আমাদের জন্য কোটা থাকতো, মেডিকেল কলেজ ছিল না। আজকে সেই জায়গায় আমাদের 400 এমবিবিএস সিট ত্রিপুরাতে হচ্ছে। 3টে, 4টে, 5টা সিট, সেখানে এমবিবিএস এর সিট 400। পোস্ট গ্রাজুয়েশনের সিট আমাদের এখন প্রায় 89 হয়ে গেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, টিএমসিতেও হয়েছে। সব মিলে একটা ভালো সংখ্যায় আজকে। একজন আমাকে বলছিল আমি টিএমসি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, হয়তো আমাদের স্টুডেন্টই হবে। তো সেই জায়গায় আজকে আস্তে আস্তে করে আমাদের এখানে আমি চেষ্টা করছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, যাতে এখানে সুপার স্পেশালিটিও আমরা স্টার্ট করবো আগামী দিনে, করতে হবে আমাদের। এবং এনএমসির সাথে আমাদের কথাবার্তা চলছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে সিটের সংখ্যা, সেটাকে 100-এর মতো আমরা বাড়ানোর জন্য মোরাললেস সেরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি। তাহলে এই গভর্নমেন্ট 2018-তে আসার পর আজকে আমরা দেখছি সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা একদিকে ম্যান পাওয়ারও বাড়াচ্ছি, শুধু ডাক্তার না, ডাক্তারের সাথে যে আদার যে স্টাফ আছে তাদেরকেও আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তাদেরকেও অফার দিচ্ছি, যাতে শুধু ডাক্তারের একার পক্ষে কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা কোনো অবশ্যই চালানো যাবে না। কাজে সাইড বাই সাইড তারাও যাতে মানে তাদের ডিমান্ড বা আমাদের ডিমান্ড অনুসারে তাদের যাতে দেওয়া যায়, সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে টিপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে, আমি
বলবো এখানে কিছুদিন আগে জেনারেল মেডিকেল যে অফিসার তাদেরকে নেওয়া পেলে অনেকে অনেক কটূক্তি করেছে। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোন ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলে যদি কেউ 7ও পেয়ে থাকে 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়। নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে। তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4টা, এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না। আজকে ভাইবা বলছি এবং থিওরি নিয়ে, তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমাদের গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়, এটা একটা গ্রেড। এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে। তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, তা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে। আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না। সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়। ভালো স্টুডেন্ট, এক তো 12 ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়ার। কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোন অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়। আজকে এখানে 400টা সিট আমাদের এমবিবিএস এর হয়েছে। বিডিএস এর বেলায় আমরা এখানে ডেন্টাল কলেজ খুলেছি, 50টা সিট ছিল, এখন 63। আগে একটা সিট আসতো ডেন্টাল বিডিএস, আর সেই জায়গায় 63। এমডিএস ও হবে আগামী দিন। আমরা চেষ্টা করছি। এখানে বিএসসি নার্সিং এর একটা সিট আসতো আমাদের সময়, একজন বিএসসি নার্সিং এ চান্স পেয়েছে, মানে বিরাট বিষয়। সেই জায়গায় আজকে 50 সিট নিয়ে আমরা বিএসসি নার্সিং গভর্নমেন্ট লেভেলে করছি, প্রাইভেটে তো করছি, অনেকগুলো খুলে গেছে। এখানে আপনাদের যে জিএনএম এএনএম কোর্সের জন্য এতগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়েও কিন্তু অনেকগুলো কলেজ এখানে ইনস্টিটিউশন খুলেছে। কারণ আমরা চাই যে আমাদের শুধু ত্রিপুরার যে ডিমান্ড আছে সেটা তো ফুলফিল করবে, বাইরেও কিন্তু এদের সুযোগ করছে। এরকমও দেখা গেছে জাপানের, খুব সম্ভব আমার এখানে এসেছিল একটা মেয়ে বা একটা ছেলে, ওরা কিন্তু বাইরেও গিয়ে ভালো একটা অফার নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে। আগে আমরা এখানে নার্সিং অফিসার যারা আছে তাদের কিন্তু আমাদের এখানে খুব খামতি ছিল, বাইরের থেকে আসতো। আমাদের মণিপুর থেকে প্রচুর এখানে নার্সিং স্টাফ আমাদের এখানে এসছে। আমাদের নার্সিং স্টাফের বিরাট একটা ঘাটতি ছিল। সেই জায়গায় এইগুলো যখন এসছে, আমাদের সেই ঘাটতি আগামী দিনে পূরণ হবে। কারণ আমরাও তো ইনস্টিটিউশন আরো বাড়াচ্ছি এখানে। এখানে যেহেতু ইনস্টিটিউশন বাড়ছে, তো সেখানেও কি ওদের অ্যাবজর্ব হচ্ছে। এখানে আমি একটা কথাই বলবো, যারা আজকে অফার পেয়েছেন, একটু মানে মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে, তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে
সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে আমাদের। নিউজ পেপার আমরা প্রায়শই দেখি। কিন্তু আমি বলবো যে একটু মানুষের সাথে একটু কথা বলবেন, আর সময়ের যে কাজ আপনাকে যে টাইম দিয়েছে টাইমের মধ্যে কাজ করা। আমরা প্রায়শই বিষয় নিয়ে, আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর লেভেলে এবং সবাই এনএচএম এর যারা আছে ওনাদের সাথে আমরা যখনই বিভিন্ন বিষয়ে যখন আসে আমাদের কাছে, আমরা এই কথাগুলো বলি। একটা বিষয় আমি একটা পত্রিকার মধ্যে আমি দেখেছিলাম যে, আর এখন তো এই যে ফটো তোলা, সবাই ফটো তুলতে পারে, এখন তো আর সেই ফ্লাড লাইট নিয়ে ফটো তোলার কোনো দরকার লাগে না, সবার কাছে ফটো আছে। যে একজন যে সিকিউরিটি গার্ড হসপিটালের রুমে একজন ভিতরে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি কারণে ঢুকলো। আমাদের কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু আমাদের হেল্প করে, ইট ইজ গুড। আমি জিজ্ঞেস করার পরে বললো যে ও যখন অনেক সময় পেশেন্ট যখন আসে তখন ওকে ধরে